কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনের ওয়ান পিসের লাইভ অ্যাকশনের সিজন 2 এর 2 আর 3 নম্বর এপিসোডে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এর আগে কিন্তু 1 নম্বর এপিসোডটা তোমরা দেখেছো। আজকে আমরা 2 আর 3 নম্বর এপিসোডের কাহিনী সম্পর্কে জানবো। এই ওয়ান পিসের লাইভ অ্যাকশনটা কিন্তু আসলেই অনেক বেশি জোশ হচ্ছে। মানে যারা অ্যাকচুয়ালি অ্যানিমে দেখতে পছন্দ করে না, তারা যদি এই লাইভ অ্যাকশনটা দেখে তারা কিন্তু একদম রিয়েল ওয়ান পিসের অথেন্টিক মজাটাই পাবে। যদিও যারা আমরা অ্যানিমে দেখি তাদের কাছে অ্যানিমেটাকে অবশ্যই ফার মোর বেটার মনে হয়, বাট তারপরেও আমি বলবো যারা অ্যানিমে দেখে না তারা যদি সরাসরি এই লাইভ অ্যাকশনটা দেখে তারাও কিন্তু ওয়ান পিসের ফুল মজাটা পাবে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করছি। তবে ভিডিও স্টার্ট হওয়ার পূর্বে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তোমরা অনেকেই জানো যে আমার একটা ক্লোথিং স্টোর রয়েছে বা দোকান টাইপের কিছু রয়েছে। তো ওই স্টোরে বেশ কিছু কালেকশন এসেছে ঈদ উপলক্ষে। আর ঈদে যেহেতু তোমরা অনেকেই কেনাকাটা করবে, তো একবার হলো আমাদের কালেকশনগুলো শর্টকাটে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও স্টার্ট হওয়ার পূর্বে। হতে পারে এর মধ্যে কোনো একটা ড্রেস তোমার পছন্দ হতে পারে। তো প্রথমে চলো আমাদের সামার উপলক্ষে যে কয়েকটা নতুন কালেকশন এসেছে অ্যাসিড ওয়াশের ড্রপ শোল্ডার, সেগুলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ পেছনে এটা হচ্ছে সোলো লেভেলিং এর। তো যারা সোলো লেভেলিং এর ফ্যান তারা কিন্তু এই টি শার্টটা কালেক্ট করতে পারো। আর এই টি শার্টটার প্রাইস রেখেছি আমরা মাত্র 600 টাকা। আর এরপর দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের সাদার মধ্যে অ্যাসিড ওয়াশ, খুব রেয়ার একটা কালেকশন। আর বাজারে এই খুবই লেটেস্ট প্রোডাক্টের দামও কিন্তু আমরা ওই 600 টাকায় রেখেছি। তবে আগে একটা ডিসকাউন্ট ছিল, যেটা বর্তমানে ডিসকন্টিনিউ করা হয়েছে। তবে তারপরেও এটা অনেক সুলভ মূল্যে পাচ্ছ। অন্যান্য যারা তারা এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এটারও বেশ কয়েকটা কালেকশন রয়েছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা তোমার ভালো লাগে জাস্ট ওটার উপর স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ যে ফর অর্ডার অনেক, মানে আমাদের সেলস ম্যানেজার, তার সঙ্গে যোগাযোগ করবে। আর তারপরে তুমি অর্ডারটা পেয়ে যাবে। তবে ঈদের জন্য যেহেতু রানিং ঈদ চলছে, হয়তো তোমার ডেলিভারিটা পেতে দেরি হতে পারে, কারণ সকল ডেলিভারি সার্ভিস বন্ধ হয়ে যাবে, ঈদের ছুটি পেয়ে যাবে। তবে এই লুফিডির অসাধারণ ড্রপ শোল্ডার টি শার্টটি তোমরা পাচ্ছ মাত্র 550 টাকা। এটা ডিসকাউন্ট এখনও রয়েছে। আর এছাড়াও পেছনে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছ নারুতোর ঘোষ্টব উচিয়া, এটাও 600 টাকা পড়বে। আর আরেকটা সাদা কালারের যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুফিডির এটাও সেম 600 টাকা পড়বে। তবে এই দুটো প্রোডাক্টই হাতে নিয়ে তোমার অবশ্যই মানে ফেব্রিক্সের প্রশংসা করতেই হবে, এবং মানে এই প্রোডাক্টের কোয়ালিটির প্রশংসা তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও এই পেছনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের, এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এটাও কিন্তু দেখতে খুবই ডিসেন্ট এবং স্টাইলিশ। আর যারা ড্রাগন বল লাভার রয়েছে তাদের জন্য তো একটা সেই লেভেলের কালেকশন এসেছে। তবে তোমাদের জন্য এটার মধ্যে একটা ডিসকাউন্ট রেখেছে আমার পার্সোনাল পক্ষ থেকে। সেটা হচ্ছে আমরা এটার মধ্যে 50 টাকা দাম কম নিচ্ছি, মাত্র 550 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এছাড়াও শর্টকাটে দেখায় যেমন এই যে তোমার রয়েছে পোর্শে, এটার আরেকটা জিটিআর ভার্সন রয়েছে। এছাড়াও রয়েছে এমিরেটস ফ্লাই বেটার, এই ধরনের ভার্সন, এটাও জোস লেভেলের দেখতে। আর এছাড়াও আমার বিশ্বাস আমরা যে কয়েকটা কালেকশন দেখালাম এবং রানিং ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে কোনোটা না কোনোটা তোমার অবশ্যই মনে ধরেছে। তো যেটাই পছন্দ হোক না কেন তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারো, কারণ আমাদের সাথে তোমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। আর এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, কোয়ালিটি নিয়ে তোমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে তুমি একটা জিনিস যেটা কেয়ারফুল থাকবে, তুমি তোমার এক্স্যাক্ট সাইজ দিয়ে কিন্তু অর্ডার করো, কারণ এই ভুলটা অনেকেই করে যে সাইজটা বলতে দেয়। তো এটা অবশ্যই খেয়াল রাখবে, সাইজ ম্যাটার্স। এবং যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে তারপর ড্রেস পরে তুমি চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইটা রিসিভ করবে, না হলে ওই ডেলিভারি ম্যানের কাছে তুমি ওটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? আর এছাড়াও বেশ কয়েকটা ডিসেন্ট লুকিং পলো টি শার্টের কালেকশন রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডে আমি যখন কথা বলছি সেই টি শার্টগুলো দেখানো হচ্ছে। তুমি যা স্ক্রিনশট নেবে এবং স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবে। সবগুলোর দাম অ্যাভারেজে পড়বে 650 টাকা। কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। তো যাই হোক, এরপর আমাদের যে প্যান্টের কালেকশন রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। পেছনে যে লো কাট ব্যাগি প্যান্টটা দেখতে পাচ্ছ, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা। বাট সিজনে এটা বিক্রি হয়েছে 750 থেকে 850 টাকা, কিন্তু স্টক খালি করার জন্য ঈদ উপলক্ষে এটাকে আমরা ছাড়ছি মাত্র 650 টাকা। আর এই প্যান্টটা পরলে কিন্তু খুবই একটা ডিসেন্ট লুক দেয়। এছাড়াও পেছনে আমি আরো বেশ কয়েকটা লো কাট ব্যাগি দেখাচ্ছি, যেগুলোর অ্যাভারেজ প্রাইস পড়বে 650 টাকা করে, এবং তুমি তোমার ডেইলি ইউজের জন্য এর যে কোনোটা অর্ডার করতে পারো। এই প্যান্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে যেমন ডিসেন্ট লাগছে, তুমি যখন হাতে নেবে কাপড়টা তখন তুমি বুঝতে পারবে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে প্যান্টগুলো পরে খুবই কমফোর্টেবল। তো একবার হলো তোমাদের এই প্যান্টগুলো ট্রাই করার জন্য আমি সুপারিশ করতে পারি বা রেকমেন্ড করতে পারি। 2 নম্বর এপিসোডটা ঠিক সেই জায়গাতেই শুরু হয় যেখানে 1 নম্বর এপিসোড শেষ হয়েছিল। লুফি তার ক্রু মেম্বারদেরকে নিয়ে গ্র্যান্ড লাইনের দিকে রওনা দিয়েছে। তারা এখন রিভার্স মাউন্টেনের একদম কাছাকাছি পৌঁছে গেছে। আর এই রিভার্স মাউন্টেনই হলো গ্র্যান্ড লাইনে ঢোকার আসল রাস্তা। নামি সবাইকে বুঝিয়ে বলে যে পাহাড়ের উপর দিয়ে জাহাজ নিয়ে যাওয়াটা শুনতে অসম্ভব মনে হলেও এটাই গ্র্যান্ড লাইনে যাওয়ার একমাত্র পথ। এখানে 4টা আলাদা আলাদা সাগরের পানি একসাথে এসে
মেশে, যার ফলে প্রচন্ড স্রোত জাহাজকে পাহাড়ের উপর দিকে ঠেলে দেয়। মানে নর্মালি স্রোত পাহাড়ের উপর থেকে নিচে নামলেও এই রিভার্স মাউন্টেনে স্রোত পাহাড়ের নিচ থেকে উপরের দিকে ওঠে, মানে গ্র্যাভিটি উল্টো কাজ করে। তবে একবার পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে গেলে গ্র্যাভিটি আবারও ঠিক হয়ে যায় আর জাহাজ ফুল স্পিডে নিচের দিকে নামতে থাকে। অনেক পাইরেট এই গ্র্যান্ড লাইনে পৌঁছানোর সাথে সাথেই এখানেই মারা যায়। লুফি আর সানজির নামির উপরে অনেক বেশি বিশ্বাস ছিল, যদিও নামি প্রথমবার এখানে যাচ্ছে, তারপরেও লুফি জানিয়ে দেয় যে এখন আমাদের পেছনে যাওয়ার আর কোনো রাস্তা নেই, আমাদেরকে সামনে এগোতেই হবে। এই পাহাড়ের চারপাশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, স্রোত অনেক বেশি ছিল, এ কারণে আশেপাশে অনেক বেশি জাহাজের ভাঙা টুকরো ভেসে ভেসে বেড়াচ্ছিল। এই রাস্তাটা অনেক বেশি সরু ছিল, এই কারণে এই রাস্তা দিয়ে জাহাজকে কন্ট্রোল করা আসলে অনেক কঠিন ছিল। একসময় এই জাহাজের স্টিয়ারিংটা ভেঙে যায়, এই কারণে জাহাজটাকে একদমই কন্ট্রোল করা যাচ্ছিল না। জাহাজের সামনে একটা পাথর ছিল, জাহাজটা এই পাথরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যেত। তবে তখনই লুফি তার হাতকে অনেক বড় করে আর সামনে থাকা একটা পাথরকে ধরে অনেক কষ্টে এই জাহাজের দিককে ঘুরিয়ে দেয়, যে কারণে এবারের মতো এই জাহাজটা এই পাথরের সাথে লেগে ধ্বংস হয় না। এভাবেই তারা এই পাথরের চূড়ায় পৌঁছে যায়। পাহাড়ের একদম উপর থেকে যখন তারা নিচের দিকে নামছিল তখন তারা নিচে অদ্ভুত ধরনের একটা গর্জন শুনতে পায়। সামনে নিচের দিকে তাকিয়ে তারা অনেক বড় নীল রঙের পাহাড়ের মতো কিছু একটা দেখতে পায়। তবে এটা আসলে কোনো পাহাড় ছিল না, এটা ছিল বিশাল বড় একটা তিমি মাছ, আর এই তিমি মাছটার নাম ছিল লাবুন। লাবুন তখন তাদের সামনে হা করেছিল, আর এই জাহাজটাকে এখন থামানোর আর কোনো উপায় ছিল না, অর্থাৎ এই জাহাজটা এখন সরাসরি লাবুনের মুখের মধ্যে ঢুকে যাবে। লুফি তখন এই জাহাজ থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায়, তবে লুফি বাইরে যেতে পারলেও বাকিরা বাইরে যেতে পারে না। বাকি সবাই এই জাহাজ সমেত এই তিমি মাছের পেটের মধ্যে চলে যায়। বাইরে পাহাড়ের উপরে যখন লুফির জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় লাবুন নামের এই তিমি মাছটা নিজের মাথা দেয়ালে অনেক জোরে জোরে আঘাত করছে, মানে রেড লাইনের নিজের মাথা অনেক জোরে জোরে আঘাত করছে। লুফি চিৎকার করে এখানে তার বন্ধুদেরকে ফেরত চাইছিল এবং সে এই তিমি মাছটাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জও দিচ্ছিল। তবে লুফি যেহেতু সাঁতার জানতো না তাই সে নিচে নেমে এই লাবুনের সাথে ফাইট করতে পারছিল না। ঠিক তখনই এখানে একজন বৃদ্ধ মানুষ চলে আসে, আর এই বৃদ্ধ মানুষটার নাম হচ্ছে ক্রোকাস। সে একটা বিশাল ইনজেকশন দিয়ে লাবুনকে অ্যানেস্থেসিয়া দেয়, যে কারণে লাবুন এখন শান্ত হয়ে যায়। ক্রোকাস জানায় সে এই লাইট হাউসটি দেখাশোনা করে। সে লুফিকে বলে যে তোমার বন্ধুরা হয়তো আর বেঁচে নেই, তবে লুফি এটা মেনে নিতে চাইছিল না। লুফি তাকে জিজ্ঞাসা করে লাবুন এরকমটা কেন করছে। ক্রোকাস বলে লাবুন এই দেয়ালটা ভেঙে দেয়ালের ওপারে যেতে চাইছে, আর তাকে শান্ত রাখতে আমি নিয়মিত তাকে এই ঘুমের ওষুধ দেই। এদিকে লকডাউনে ক্যাপ্টেন স্মোকার আর তাশেগি গ্র্যান্ড লাইনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তবে তখনই সেখানে ভাইস অ্যাডমিরাল গার্প চলে আসে। তার সাথে এখানে কবি আর হেলমে পৌঁছিল। ক্যাপ্টেন স্মোকার এখানে গার্পের সামনে লুফিকে ধরার ব্যাপারে বলছিল এবং সে বলে আমি লুফির মুখে ঠিক সেই হাসিটাই দেখেছি যে হাসিটা গোল্ডি রজারের মুখে আমি দেখেছিলাম। এখানে গার্পের কথায় আমরা একটা জিনিস জানতে পারি, গার্প হচ্ছে লুফির দাদা, অর্থাৎ লুফি হচ্ছে গার্পের নাতি। মানে লুফির দাদা একজন মেরিন হলেও লুফি হচ্ছে একটা পাইরেট। গার্প এখানে লুফিদেরকে ধরা নিয়ে বেশি মাথা ঘামাতে নিষেধ করে, কারণ গ্র্যান্ড লাইন অনেক বিপজ্জনক একটা জায়গা। সে বলে লুফি এই গ্র্যান্ড লাইনে টিকে থাকতে পারবে না, গ্র্যান্ড লাইনে গেলে লুফি এমনি মারা যাবে। সে ক্যাপ্টেন স্মোকারকে আলাবাস্তায় নিখোঁজ হওয়া রানী আর বারাক অর্কার নামের একটা গোপন সংগঠনের ব্যাপারে খুঁজতে বলে, আর এই ব্যারাক অর্কার বা এই সংগঠনের লিডার হচ্ছে মিস্টার জিরো। গার্প এখানে তাকে গ্র্যান্ড লাইনে যাওয়ার পারমিশন দেয় যেন সে এই গোপন সংগঠনের ব্যাপারে খবর নিতে পারে আর তাদেরকে ধরতে পারে। এদিকে তিমি মাছের পেটের মধ্যে নামি, জোরো, সানজি আর উসোপ সবাই জীবিত ছিল। তারা এই জাহাজটাকে ঠিক করার চেষ্টা করছিল। সানজি আর উসোপ প্রয়োজনীয় জিনিস খুঁজতে গিয়ে একটা অদ্ভুত মানুষের দেখা পায় যে মরে যাওয়া মানুষের অভিনয় করছিল, আর তার নাম ছিল মিস্টার নাইন। সেও কিন্তু এই ব্যারাক ওয়ার্কারের সাথে কানেক্টেড ছিল। সে তখন হঠাৎ করে একটা মেটালের ব্যাট দিয়ে তাদের উপরে আক্রমণ করে এই জাহাজটা কেড়ে নিতে যায়, তবে সানজি এখানে খুবই সহজে তাকে হারিয়ে দেয়। এদিকে তখন নামের কম্পাস ঠিকমতো কাজ করছিল না, তখনই সেখানে জোরো চলে আসে। সে বিশাল একটা লাঠি বানিয়েছিল যেন সে লাবুনের শরীরে সুড়সুড়ি দিয়ে তাকে বমি করাতে পারে, আর বমির সাথে সে যেন এই জাহাজ থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। ঠিক তখনই সেখানে মিস্টার ওয়েন্সডে নামের একটা মেয়ে চলে আসে। সে নামির সাথে ফাইট করে নামিকে জিম্মি করে নেয়। সেও কিন্তু এই জাহাজটাকে দখল করতে চাইছিল। এখন আমরা বাইরে লুফিকে দেখতে পাই। ক্রোকাস এখানে লুফিকে লাবুনের ইতিহাস সম্পর্কে বলে। অনেক বছর আগে একদল পাইরেট যাদের নাম ছিল রাম্বল পাইরেট, তারা লাবুনকে এখানে নিয়ে এসেছিল। তখন লাবুন অনেক বেশি ছোট ছিল, তবে লাবুনকে নিয়ে গ্র্যান্ড লাইন যাওয়া সম্ভব ছিল না। এই কারণে তারা লাবুনকে এখানে রেখে চলে যায়। তবে তারা লাবুনকে কথা দিয়েছিল যে তারা একদিন অবশ্যই লাবুনের কাছে ফিরে আসবে। তবে বহু বছর পেরিয়ে গেলেও তারা লাবুনের কাছে ফিরে আসেনি। লাবুন এখনো তাদের জন্য অপেক্ষা করছে। লাবুন ভাবে তার বন্ধুরা হয়তো এই দেয়ালের ওই পারে আছে, তাই লাবুন প্রতিনিয়ত এই দেয়ালটাকে নিচের মাথা দিয়ে ভাঙার চেষ্টা করে। লুফি তখন বলে তুমি রাম্বল পাইরেটদের কথা বলছো? আমি যখন ছোট ছিলাম তখন আমি রাম্বল পাইরেটদের গান শুনতাম। ক্রোকাস তখন বলে আমি লাবুনকে শান্ত রাখতে প্রতিদিন আমি লাবুনের উপর এই ওষুধটা দিলেও লাবুনের শরীরে এখন এই ওষুধ কাজ করা বন্ধ করে দিয়েছে। এই তিমি মাছটা যখন তার মাথা দিয়ে এই দেয়ালে জোরে জোরে আঘাত করছিল তখন তিমি মাছের পেটের মধ্যে অনেক জোরে জোরে ভূমিকম্প হচ্ছিল। এই ভূমিকম্পের কারণে উসোপ এই জাহাজ থেকে নিচে এই তিমি মাছের পেটের অ্যাসিডের মধ্যে পড়ে যেতে নিচ্ছিল। সবাই মিলে উসোপকে বাঁচানোর চেষ্টা করছিল, তবে উসোপ যখন অলমোস্ট পড়ে যাবে তখনই মিস ওয়েন্সডে সেখানে চলে আসে আর উসোপকে বাঁচিয়ে
বাঁচিয়ে নেয়। যাই হোক, এখন আমরা বাইরে লুফিকে দেখতে পাই। লুফি এখন লাবণের সেই পুরাতন বন্ধুদের গান গাইতে থাকে, যে গানটার নাম হচ্ছে বিনস সেক। এই গানটা তোমরা অবশ্যই শুনেছো, ওই যে ইয়ো হো হো ইয়ো হো হো হো, মানে এই গানটা আর কি। সরি, আমি মানে এই গানটা বলতে পারি না আর কি। যাই হোক, লুফির মুখে এই গানটা শুনে লাবণ এখানে অনেক বেশি শান্ত হয়ে যায়, কারণ এই গানটা লাবণ ছোটবেলায় অনেক শুনতো, আর ওই রাম্বল পাইরেট এই গানটাই লাবণকে শোনাতো। লুফির গান শুনে যখন লাবণ শান্ত হয়ে যায়, তখন লুফি লাবণকে বোঝায় যে তার বন্ধুরা আবারও ফিরে আসবে, তাই লাবণ যেন এখন আপাতত তার বন্ধুদেরকে মুক্ত করে দেয়। লুফির কথা শুনে এই তিমি মাছটা তার মুখ খোলে, আর তার সব বন্ধুরা নিরাপদে বাইরে বেরিয়ে আসে। ক্রোকাস এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। উসব তখন ক্রোকাসের লাইট হাউসের সেই ভাঙা দরজাটাকেও ঠিক করে দেয়। গ্র্যান্ড লাইনে যেহেতু সাধারণ কম্পাস কাজ করে না, তাই ক্রোকাস নামিকে একটা লক পোস্ট দেয়। এই লক পোস্টটা গ্র্যান্ড লাইনে ভালো মতোই কাজ করে। এই জায়গাটা থেকে চলে যাওয়ার আগে লুফি এই তিমি মাস্টার মাথায় তার পাইলটের লোগোটা এঁকে দেয় এবং বলে, এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের চিহ্ন, তুমি দেয়ালে আর মাথা ঠুকবে না, আমি পুরো গ্র্যান্ড লাইন ঘুরে আবারও তোমার কাছে ফিরে আসবো আর তোমার সাথে ফাইট করব। লুফির এই কথা শুনে লাবণ এখানে শান্ত হয়ে যায়। একদম শেষ দিনে আমরা কবি আর তাসিগির মধ্যে কথোপকথন দেখতে পাই। কবি তাকে নিজের স্বপ্ন পূরণের কথা বলে অনুপ্রেরণা দেয়। তাসিগি এতদিন পর্যন্ত শুধুমাত্র অর্ডার ফলো করত, সে নিজের স্বপ্নের ব্যাপারে একদমই ভাবতো না। তাসিগির স্বপ্ন ছিল যত লেজেন্ডারি তলোয়ার আছে এই তলোয়ারগুলোকে সে উদ্ধার করবে, আর এটা খেয়াল রাখবে যেন এই তলোয়ারগুলো খারাপ কোনো মানুষের হাতে না যায়। এখন ক্যাপ্টেন স্মোকার তাসিগিকে নিয়ে গ্র্যান্ড লাইনে যেতে রাজি হচ্ছিল না, তবে তাসিগি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে ক্যাপ্টেন স্মোকারের সাথে গ্র্যান্ড লাইনে যাবে। যাই হোক, তাসিগির জোরাজুরিতে ক্যাপ্টেন স্মোকার রাজি হয়ে যায়। এখন এপিসোডের শেষে আমরা দেখতে পাই লুফি এবং তার ক্রু মেম্বাররা গ্র্যান্ড লাইনে পৌঁছে গেছে, আর তারা গ্র্যান্ড লাইনের প্রথম দ্বীপের দিকে রওনা দিয়ে দিয়েছে। আর এখানেই 2 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। এখন আমরা 3 নম্বর এপিসোড শুরু করছি। 3 নম্বর এপিসোডের শুরুতেই আমরা জোরোকে দেখতে পাই। জোরো এখানে তার তলোয়ার দিয়ে প্র্যাকটিস করছিল। সে মনে মনে মিহককে কল্পনা করছিল। মিহক তাকে অপমান করেছিল, মানে মিহকের কাছে তো সে ফাইটে হেরে গিয়েছিল। জোরো মিহকের উপরে তার নতুন নতুন টেকনিক দিয়ে আক্রমণ করছিল এবং মিহককে হারিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কল্পনাতেও জোরো মিহককে হারাতে পারছিল না। মিহক জাস্ট একটা ছোট ছুরি দিয়েই জোরোকে বারবার হারিয়ে দিচ্ছিল। এদিকে উসব তখন মাছ ধরছিল এবং তার বড়শিতে অনেক বড় কিছু একটা আটকে গেছে ভেবে জোরো তাকে সাহায্য করতে আসে, কিন্তু দেখা যায় এটা আসলে ছোট্ট একটা মাছ ছিল, এটা কোনো বড় মাছ ছিল না। এদিকে সানজি রান্না করছিল। নামি তখন ভেজা অবস্থায় এই জায়গাটাতে আসে। জানা যায় গ্র্যান্ড লাইনে আবহাওয়া কখন কিরকম হবে তা কেউই বলতে পারে না, হঠাৎ করে এখানকার আবহাওয়া বদলে যেতে পারে। সানজি আর জোরোর মধ্যে এখানে বরাবরের মতো আবারও ফাইট বা চ্যালেঞ্জ টাইপের জিনিসপাতি হতে থাকে, মানে ঝগড়া হতে থাকে আর কি। হঠাৎ করে বাইরে তুষারপাত শুরু হলে সানজি আর উসব স্নোম্যান বানাবে বলে বাইরে চলে যায়। বন্দী হয়ে থাকা মিস্টার নাইন এখানে জোরোকে উস্কানি দিতে থাকে। সে বলে, তুমি যদি আমাকে খুলে দাও তাহলে আমি তোমাদের সবাইকেই মেরে ফেলবো। জোরো তখন বলে, তুমি তো সানজির কাছেই হেরে গেছো, আর আমি তো তোমাদের মিস্টার সেভেনকেও হারিয়ে দিয়েছিলাম, তুমি আর কি। এদিকে লুফি মিস ওয়েন্সডের সামনে আসে এবং তার সামনে বসে সানজির রান্না করা ডিশ খেতে থাকে। লুফি মিস ওয়েন্সডের হাতের বাঁধন খুলে দেয় এবং বলে, আমার মন বলছে এই মেয়ে আমাদের কোনো ক্ষতি করবে না। যখন তারা গ্র্যান্ড লাইনের প্রথম দ্বীপ ক্যাকটাস আইল্যান্ডে পৌঁছায়, মিস ওয়েন্সডে আর মিস্টার নাইন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। তারা পালিয়ে গেছে দেখে লুফি আর বাকিরা কিছুটা স্বস্তি পায় যে তাদের ঘাড় থেকে আপদ নামলো। এই দ্বীপটাতে নামার পর তারা দেখতে পায় মানুষরা তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হঠাৎ করেই এই গ্রামের সবাই তাদেরকে অনেক বেশি চিয়ার আপ করতে থাকে। শহরের মেয়র ইগারাম তখন সেখানে এসে লুফিকে জড়িয়ে ধরে। সে জানায় তারা পাইরেটদেরকে স্বাগত জানায়, কারণ পাইরেটরা এখানে এসে তাদেরকে অনেক বীরত্বের গল্প শোনায়। যেহেতু এটা গ্র্যান্ড লাইনের প্রথম দ্বীপ, তাই স্বাভাবিকভাবে এখানে পাইরেটরা আসবে এবং পাইরেটরা ফাইট করবে। পাইরেটরা যেন এখানে ফাইট না করে এজন্যই সে মূলত সবাইকে এভাবে স্বাগত জানায়। তাদের লক পোস্ট চার্জ হতে এখনো সকাল পর্যন্ত সময় লাগবে, তাই তারা রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। শহরে এখন সবকিছুই হাসি খুশির মধ্যে চলছিল। উসব তার সাহসিকতার গল্প বা চাপাভাজি এই শহরের সবাইকে শোনাচ্ছিল। নামি এখানে একটা নানের সাথে ড্রিঙ্কসের চ্যালেঞ্জ করে আর অনেক টাকা বাজি ধরে, আর নামি এই বাজিটা খুবই সহজে জিতেও যায়। জোরো ফ্রিতে এখানে অনেক বেশি ড্রিঙ্কস পাচ্ছিল, আর সানজি তো মেয়েদের পিছনে ঘুরতে ব্যস্ত ছিল। একটা মেয়ে সানজি আর উসবকে তাদের সাথে ইনভাইট করে। লুফি একটি বেকারি শপে বসে ইচ্ছামতো খাবার খাচ্ছিল। মেয়র ইগারাম লুফিকে জিজ্ঞাসা করে, এত কম বয়সে তোমার উপরে এত বিশাল বাউন্টি কেন? লুফি তখন তাকে তার সকল কাহিনীগুলো বলে। ইগারাম তখন লুফিকে বলে, লুফি তুমি তো অনেক ভালো মনের মানুষ, তবে তোমার সবার উপর বিশ্বাস করা উচিত না। ঠিক তখনই মিস ওয়েন্সডে সেখানে চলে আসে, আর জানা যায় ইগারাম আসলে মিস্টার 8, মানে এই মিস্টার 7, মিস্টার 8 বা মিস ওয়েন্সডে বা মিস মানডে এগুলো হচ্ছে ওই 12 ওয়ার্কারদের কোড নেম। তার মানে এরা হচ্ছে ওই 12 ওয়ার্কারদের লোক। সে এখানে গান বাজাতে শুরু করে এবং মিস ওয়েন্সডে বিশেষ এক ধরনের নাচ এখানে নাচতে থাকে, আর এই নাচের প্রভাবে লুফি এখানে অজ্ঞান হয়ে যায়। নামি ওয়াশরুমে যাওয়ার সময় দেখতে পায় এখানে অনেক পাইরেটদের লাশ স্তূপ করে রাখা আছে। সে সবকিছুই বুঝে যায়। একজন লোক এসে তাকে জানায় যে এখানে প্রথমে পাইরেটদেরকে অনেক বেশি খাওয়ানো হয়, ড্রিঙ্কস দেওয়া হয় এবং বিভিন্নভাবে আনন্দ দেওয়া হয়, আর তারপরে তাদেরকে খুন করা হয়। আসলে এই গ্রামের বা এই শহরের প্রত্যেকটা মানুষই হচ্ছে বাউন্টি হান্টার। আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টা হচ্ছে পাইরেটসদের কবরস্থান, অর্থাৎ যতজন পাইরেটদেরকে তারা মেরে ফেলে তাদেরকে ওই পাহাড়ে কবর দেওয়া হয়। সেই লোকটা তখন নামের উপরে আক্রমণ করলে নামি তখন তার সাথে ফাইট করে তাকে হারিয়ে দেয়। এদিকে জোরো
যখন বাইরে বের হয় তখন তার উপরেও তারা আক্রমণ করে। নামি সেখানে এসে দেখতে পায় জোরো আসলে মাতাল হয়নি, জোরো আসলে মাতাল হওয়ার অভিনয় করছিল। নামি তখন বলে আমি লুফিকে বাঁচাতে যাচ্ছি, আর জোরো এখানে থাকা বাকিদেরকে বাঁচানোর দায়িত্ব নেয়। জোরো যখন সেই বাড়ি ফিরে আসে তখন দেখা যায় সবাই একসাথে জোরোর উপরে আক্রমণ করছে। জানা যায় যারা পাইরেট হান্টার জোরোকে মারতে পারবে তারা ফ্রন্টিয়ার এজেন্ট হতে পারবে। জোরো বলে আমার এই নতুন তলোয়ারটাকে টেস্ট করার সময় চলে এসেছে, এই তলোয়ারটাকে আমি কিছু রক্ত খাওয়াবো। জোরো একে একে এখানে সবাইকেই মারতে থাকে এবং দেখতে দেখতে জোরোর কিল কাউন্ট হয়ে যায় 50, অর্থাৎ জোরো অলরেডি 50 জনকে হারিয়ে দিয়েছে। লুফির জ্ঞান ফিরলে সে শুনতে পায় মিস ওয়েন্সডেরা জাহাজ চুরি করার কথা বলছে। সে তখন তাদের ধোঁকাবাজ ভেবে তাদের পিছু নেয়। এদিকে জোরো একের পর এক সবাইকে মারতে থাকে এবং নিচে লাশ ফেলতে থাকে। তার কিল কাউন্ট হয়ে যায় 70। এদিকে সানজি আর উসবকে দুইটা যমজ বোন বেঁধে রেখেছিল, জোরো তাদেরকেও মেরে ফেলে। দেখতে দেখতে জোরোর কিল কাউন্ট 85 পার হয়ে যায়। এই জিনিসটা দেখে মিস্টার নাইন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে লুফি মিস ওয়েন্সডেকে ধরে ফেলে। ইগারাম তখন তাকে জানায় যে তাদের এই জাহাজটা খুবই প্রয়োজন। তখনই সেখানে মিস ভ্যালেন্টাইন আর মিস্টার 5 চলে আসে। তারা জানায় যে বারাক ওয়ার্কার এই সংগঠনের ভেতরে বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। মিস্টার 5 এক্সপ্লোসিভ বা একটা বোমা দিয়ে তাদের উপরে আক্রমণ করে। মিস ভ্যালেন্টাইন নিজের ওজন বাড়ানো কমানোর ক্ষমতা দিয়ে ছাতা নিয়ে তাদের উপরে আক্রমণ করে। এদিকে জোরো মিস্টার নাইনের পিছু নিয়ে 3টা তলোয়ার দিয়ে এক কোপে 6 জন গুন্ডাকে একদম সাথে সাথেই শেষ করে ফেলে। এদিকে মিস মান্ডে মানে যে নানের সাথে নামি বাজি খেলেছিল সে এসে জোরোকে ফাইটের চ্যালেঞ্জ দেয়। জোরোর সাথে তার অনেক ভালো একটা ফাইট হয়, তবে এই ফাইটে জোরো জিতে যায়। জোরোর কিল কাউন্ট হয়ে যায় 99, মানে সে অলরেডি 99 জনকে মেরে ফেলেছে। নামি যার সাথে ফাইট করছিল জোরো তাকেও মেরে ফেলে, আর এখানেই জোরোর কিল কাউন্ট হয়ে যায় 100, মানে জোরো 100 জনকে মেরে ফেলার একটা রেকর্ড করে ফেলেছে। এদিকে ইগারাম লুফির কাছে স্বীকার করে নেয় যে সে হচ্ছে আলাবাস্তার রয়্যাল গার্ড এবং মিস ওয়েন্সডে হচ্ছে আসল প্রিন্সেস ভিভি। সে আসলে আলাবাস্তার প্রিন্সেস। তারা বারক ওয়ার্কারে ঢুকেছিল তাদের দেশের শত্রু মিস্টার জিরোর আসল পরিচয় সম্পর্কে জানতে, মানে তারাই ছিল এই বারক ওয়ার্কারের বিশ্বাসঘাতক। তবে এই বারক ওয়ার্কারটা কিন্তু কোনো সাধারণ সংগঠন ছিল না, যারা আলাবাস্তা রাজ্যকে একদম ধ্বংস করে দিচ্ছিল, আর এই ভিভি ছিল আলাবাস্তার একজন প্রিন্সেস। ইগারাম তখন লুফিকে অনুরোধ করে সে যেন ভিভিকে নিরাপদে আলাবাস্তা রাজ্যে পৌঁছে দেয়। লুফি তখন তার কথায় রাজি হয়ে যায়, অর্থাৎ ভিভি এখন লুফিদের সাথে আলাবাস্তা রাজ্যে যাবে। ইগারাম তখন তার চুলে লুকানো বন্দুক দিয়ে এজেন্টগুলোর উপরে গুলি করা শুরু করে যেন লুফিরা এখান থেকে নিশ্চিন্তে পালিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত মিস ভ্যালেন্টাইন আর মিস্টার 5 এর হামলায় ইগারাম এখানে গুরুতর আহত হয়ে যায়। ভিভি এখানে অনেক বেশি কান্না করতে থাকে কারণ সে ভাবছিল ইগারাম হয়তো মারা গেছে। নামি তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। পরের দিন সকালে মিস্টার 5 আর মিস্টার ভ্যালেন্টাইন জোরোর করা লাশের স্তূপ দেখে এখানে অবাক হয়ে যায়। মানে তোমরাই দেখো জোরো এখানে একসাথে কতজন মানুষকে হারায় ফেলছে, মানে 100 জনকে একসাথে হারানো এটা মোটেও এখনকার জন্য স্বাভাবিক জিনিস না। মানে ভবিষ্যতের প্রাইম জোরোর জন্য এটা তো কোনো ব্যাপারই না, সে সেকেন্ডের মধ্যে করতে পারবে, কিন্তু এখনকার জন্য এটা অনেক বড় কিছু একটা। মিস্টার 9 কিন্তু এখনো বেঁচে ছিল, কিন্তু তাকেও তখন মিস ভ্যালেন্টাইন মেরে ফেলে। জাহাজে বসে ভিভি তাদেরকে জানায় যে তাদের রাজ্য এখন অনেক বিপদে আছে আর তাকে দ্রুত তার বাবার কাছে পৌঁছতে হবে। হঠাৎ আকাশ থেকে সেখানে ফুল পড়া শুরু করে আর সেখানেই হাজির হয় মিস অল সানডে বা নিকো রবিন। নিকো রবিনের পাওয়ার সম্পর্কে তো তোমরা জানো, আর নিকো রবিনকে হঠাৎ এখানে দেখে এখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় বা শকড হয়ে যায়, আর এখানেই 3 নাম্বার এপিসোডটা শেষ হয়ে যায়। তো তোমরা বুঝতেই পারতেছো পরের এপিসোডগুলো কত বেশি জোস হবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা।